সেভেন সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 18 বাংলাদেশের ইতিহাস থেকে একটি প্রশ্ন অনুশীলন সমিতি এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বর 250 ওয়ার্ডের প্রশ্ন উত্তরটিও তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর ভিতর দিয়ে। তা দেখো, অনুশীলন সমিতি এবং যুগান্তর দল এই দুটি টিকা প্রশ্ন আমাদেরকে পড়তে হবে, সাজেশনে রয়েছে এবং এই দুটোর একটা পরীক্ষায় আসতে পারে। তা যুগান্তর দল সম্পর্কে একটি ভিডিও আমি পরে দেব, আলোচনায় আসব। এখন আমরা দেখে নেব অনুশীলন সমিতি। তা বিশ্বের প্রেক্ষাপটে তাকালে দেখব আমরা যে বিভিন্ন বিপ্লবের পিছনে বিভিন্ন সমিতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ইতালিতে রয়েছে কার্বোনারি সমিতি, গ্রিসে ফেডারিটি, ফরাসি বিপ্লবের পিছনেও একাধিক সমিতি ছিল, রুশ বিপ্লবের পিছনেও একাধিক সমিতি ছিল। তা বাংলাদেশেও ব্রিটিশ সরকারকে এদেশ থেকে উচ্ছেদ করার জন্য একাধিক গুপ্ত সমিতি গড়ে ওঠে ঊনবিংশ শতকের শেষ দিক থেকে বিংশ শতকের প্রথম দিক পর্যন্ত। এই সময়টাকে অনিল শীল বলেছেন সভা সমিতির যুগ। তাই এই সভা সমিতির যুগে এই অনুশীলন সমিতি গড়ে ওঠে। এখন এর প্রতিষ্ঠা কিভাবে হয় সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, এই অনুশীলন সমিতি প্রথমেই একবারেই অনুশীলন সমিতি বলে কোনো সমিতি কিন্তু হয়নি। এর আগে আরেকটি সমিতি ছিল, সেই সমিতির সাথে অ্যাটাচ করে এই অনুশীলন সমিতি আত্মপ্রকাশ করে। সতীশচন্দ্র বসু জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট যেটা তৈরি হয়েছিল, যার নাম স্কটিশ চার্চ কলেজ, সেই কলেজের ব্যায়ামাগারে জিম ঘরে এই সতীশচন্দ্র বসু তৈরি করেছিলেন কাশীনাথ সাহিত্য সমিতি। একটা গুপ্ত সমিতি ছিল, কিন্তু নাম ছিল কাশীনাথ সাহিত্য সমিতি। পরবর্তীকালে ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের উদ্যোগে 12 নম্বর মদন মিত্র লেনে তৈরি হয় অনুশীলন সমিতি 1902 সালের 24শে মার্চ। এই সমিতির আবার দুটো দিক ছিল বা দুটো গোষ্ঠী ছিল। একটা ছিল কলকাতায় যুগান্তর গোষ্ঠী, আরেকটি ছিল বাংলাদেশের ঢাকাতে ঢাকা অনুশীলন সমিতি, যা পরিচালনা করেছিল ঢাকার নেতা পুলিন বিহারী দাস। এখন এই সমিতির নামকরণ করেছিলেন নিউ ইন্ডিয়া স্কুলের শিক্ষক সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তা এই গুপ্ত সমিতি যা প্রতিষ্ঠিত হওয়ার পর এই সমিতির প্রধান যে উদ্দেশ্য সেটা ছিল যে দেশকে স্বাধীন করা, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা, সরাসরি সংগ্রাম করা এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করা। তো এইভাবে এই সমিতি প্রতিষ্ঠিত হয় এবং এই সমিতির যে সভাপতি ছিলেন, সংগঠক এবং সভাপতি প্রমথনাথ মিত্র, সহসভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এবং কোষাধ্যক্ষ বা ক্যাশিয়ার ছিলেন অরবিন্দ ঘোষ। আর এই সমিতির পৃষ্ঠপোষক ছিলেন ভগিনী নিবেদিতা। তো এইভাবে এই সমিতি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 12 নম্বর মদন মিত্র লেনে। এরপরে দেখো আদর্শ, এই সমিতির আদর্শটা কী ছিল, তাত্ত্বিক দিকটা কী ছিল। দেখো, বিবেকানন্দের সেই যে উদ্যত আহ্বান, ওঠো জাগো ভারতবাসী, তোমরা মায়ের ভারত মাতার জন্য বলি প্রদত্ত, বিপ্লবী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো, তার এই আহ্বানে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যুবকরা তারা দেশ মাকে ভালোবেসে দেশের স্বাধীনতার স্বার্থে তারা এই বিপ্লবী কাজে নিজেদের আত্মাকে বলি দেওয়ার উদ্দেশ্যে এখানে ঝাঁপিয়ে পড়ে। এটা ছিল একেবারে প্রথম আদর্শ। বিবেকানন্দের চিন্তাধারা থেকেই কিন্তু অনুশীলন সমিতির বেস তৈরি হয়। পরবর্তীকালে আমরা দেখব যে বঙ্কিমচন্দ্র 1882 সালে লিখেছিলেন আনন্দমঠ। সেই আনন্দ মঠের সন্তান দল বলে একটি সমিতি রয়েছে, যারা এই স্বেচ্ছাসেবক বাহিনী। তো এই সন্তান দলের আদর্শে এই অনুশীলন সমিতি গড়ে ওঠে। এছাড়া বিশ্বের যে বিভিন্ন বিপ্লব রয়েছে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব, ইতালির ঐক্য আন্দোলন, এই সমস্ত আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসও কিন্তু এই অনুশীলন সমিতির সদস্যদেরকে শোনানো হতো, বোঝানো হতো, তাদেরকে বলা হতো। এছাড়া গীতা, বেদ, আনন্দমঠ এই সমস্ত গ্রন্থ অবশ্যই পাঠ করতে হতো এই সমিতির সদস্যদের। তা এই ছিল এদের যে আদর্শ অর্থাৎ প্রেক্ষাপট। তা এই সমিতির কিছু কর্মপদ্ধতি ছিল। আমরা শেষ যে পয়েন্টে দেখব যে কর্মপন্থায় যাওয়ার আগে এই সমিতির সদস্যদের কিছু অবশ্য পালনীয় কর্তব্য মেনে চলতে হতো। অনুশীলন সমিতিতে প্রায় 22টি নিয়ম ছিল। এই সমিতির যারা সদস্য হতেন তাদের এই 22টি নিয়ম মেনে চলতে হতো। যেমন এর মধ্যে কয়েকটি রয়েছে যে সমিতির যিনি পরিচালক তার কথা মেনে চলা, তার কাছে সত্য কথা বলা এবং সমিতির সংগঠনের ব্যাপারে কারো কোনো অভিযোগ থাকলে, কারো কিছু বলার থাকলে সেটা চিঠিতে লিখে পরিচালকের কাছে সেটা জমা দেওয়া।
এবং এই সমিতির সদস্যদের বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করতে হতো, মূল্যবান বস্তু সংগ্রহ করতে হতো এবং সেগুলো সংগ্রহ করে পার্টি তহবিলে জমা দিতে হতো। এবং এদের লক্ষ্য ছিল একটাই, সশস্ত্র পথে প্রতিটা বিপ্লবীকে শপথ নিতে হতো যে সশস্ত্র পথে বিপ্লবী আন্দোলনের ভিতর দিয়ে ইংরেজ শাসনকে উচ্ছেদ করে ভারতকে স্বাধীন করতে হবে, এই এদের একমাত্র উদ্দেশ্য। এবং প্রয়োজনে অর্থ সংগ্রহের জন্য এদেরকে রাজনৈতিক ডাকাতিও কিন্তু করতে হতো। তা এই সমিতি যে কর্মপদ্ধতিতে আমরা দেখব যে এই সমিতির যারা সদস্য, অনুশীলন সমিতির, তাদেরকে বিভিন্ন শারীরিক কসরত, যাকে আমরা ক্যারাটে বলি, সে কুম্ফু, লাঠি চালনা, বন্দুক পিস্তল ছোড়া, বোমা তৈরি করা, বোমা ছোড়া, এই সমস্ত প্রশিক্ষণ কিন্তু নিতে হতো। অনুশীলন সমিতির বোমা তৈরি করার যে ফ্যাক্টরি, সেটা তৈরি হয় অরবিন্দ ঘোষ, যিনি ক্যাশিয়ার ছিলেন অনুশীলন সমিতির, তার বাগান বাড়ি ছিল আলিপুরে। সেই বাগান বাড়িতে, মুরারি পুকুর বাগান বাড়িতে সেই বোমা তৈরির কারখানা তৈরি হয়। এই সমিতির, অনুশীলন সমিতির এক সদস্য ক্ষুদিরাম বসু এবং আরেকজন প্রফুল্ল চাকি, তারা মুজফ্ফরপুরে গিয়ে কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িতে বোমা ছোড়ে। যদিও মিসেস কেনেডি জন বলে একজন মহিলা মারা গিয়েছিলেন এবং তার মেয়ে কিংসফোর্ড বেঁচে যান। তা এই সূত্র ধরে ক্ষুদিরামের ফাঁসি হয়, প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। এবং এই ক্ষুদিরাম বসু ধরা পড়ার পর তার কাছ থেকে জানা যায় যে এই মুরারি পুকুরে এই বোমা তৈরির কারখানা রয়েছে অনুশীলন সমিতির। ফলে মুরারি পুকুরকে সিজ করে ব্রিটিশ পুলিশ এবং শুরু হয় আলিপুর বোমা মামলা। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। অরবিন্দ ঘোষ যেমন আসতে পারে, ক্ষুদিরাম বসু যেমন আসতে পারে পরীক্ষায় টিকা, আবার মুরারি পুকুর বোমা মামলা বা আলিপুর বোমা মামলাও পরীক্ষায় আসতে পারে। তো এগুলো সব কিন্তু এই অনুশীলন সমিতি রিলেটেড। অর্থাৎ অনুশীলন সমিতির সদস্যরা বিদেশে যেতেন, বিদেশ থেকে গিয়ে অস্ত্র আনার চেষ্টা করতেন এদেশে। যেমন আমরা এখানে বাঘা যতীনের কথা বলতে পারি। জার্মানি থেকে ব্যাভেরিক বলে এক জাহাজে করে তিনি পুরো অস্ত্র বোঝাই জাহাজ ভারতবর্ষে আনার চেষ্টা করেছিলেন উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে, যদিও ধরা পড়ে যান ষড়যন্ত্রের ফলে। তা এইভাবে দেখা যায় এই সমিতির বিভিন্ন সদস্য বিদেশে যাচ্ছেন, অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন, বোমা তৈরির কৌশল শিখছেন, ভারতে আসছেন, বোমা তৈরি করছেন, সেই বোমা ইংরেজদের পরে নিক্ষেপ করছেন। এই কারণে 1908 সালে সিটিজেন কমিটি তৈরি হয়। সিটিজেন কমিটি হচ্ছে যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে সমস্ত গুপ্ত সমিতি, বৈপ্লবিক কাজকর্ম হচ্ছে তা সঠিকভাবে অনুসন্ধান করার জন্য ব্রিটিশ সরকার এই সিটিজেন কমিটি তৈরি করে। সিটিজেন কমিটি 1908 সালে রিপোর্টে বলছে যে এই সময় বাংলাদেশের সবথেকে বড়, সর্ববৃহৎ গুপ্ত সমিতি ছিল অনুশীলন সমিতি। তো এই হচ্ছে অনুশীলন সমিতির উপর একটু সংক্ষিপ্ত আলোচনা। এর যে 5 নম্বরের 250 ওয়ার্ডের অ্যান্সার, কোয়ালিটি অ্যান্সার, সেটি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 18 5 নম্বরের টিকা প্রশ্ন, অনুশীলন সমিতি। উত্তর যেভাবে লিখবে, আধুনিক বিশ্বের সর্বত্রই বিপ্লব প্রচেষ্টা সংগঠিত ও পরিচালিত হয়ে এসেছে কিছু গুপ্ত সমিতি গঠনের মধ্য দিয়ে। বাংলার বিপ্লবী বা বিপ্লববাদী কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। বাংলার প্রকৃত রাজনৈতিক গুপ্ত সমিতি গঠনের সূচনা হয় 20 শতকের শুরুতে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে। সশস্ত্র বিপ্লবের পটভূমিকায় গড়ে ওঠে অনুশীলন সমিতি। প্যারা করে দেখো, সতীশচন্দ্র বসু জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনস, এখনকার স্কটিশ চার্চ কলেজ, এর ব্যায়ামাগারে প্রথম গঠন করেন কাশীনাথ সাহিত্য সমিতি। তিনি এরপর প্রমথনাথ মিত্রের সাহায্য নিয়ে কলকাতার 12 নম্বর মদন মিত্র লেনে প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি 1902-এর 24শে মার্চ। সিটিজেন কমিটি রিপোর্ট অনুযায়ী 1908 খ্রিস্টাব্দের পর থেকে অনুশীলন সমিতি ছিল বাংলার বৃহত্তম বৈপ্লবিক সংগঠন। অনুশীলন সমিতির প্রধান সংগঠক ও সভাপতি ছিলেন প্রমথনাথ মিত্র, সহসভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, কোষাধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ, আর অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন ভগিনী নিবেদিতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসে সন্তান দলের সমিতির অনুকরণে এই সমিতির নাম হয় অনুশীলন সমিতি। এর নামকরণ করেন নিউ ইন্ডিয়ান স্কুলের শিক্ষক সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অনুশীলন সমিতির সদস্যরা বিপ্লবী সংগ্রামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশের সঙ্গে সরাসরি সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়ার প্রতিজ্ঞা নেয়। এখানকার সদস্যদের ফরাসি বিপ্লব, ইতালির মুক্তি আন্দোলন, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি সংগ্রামের কাহিনী শুনিয়ে উদ্বুদ্ধ করা হতো। গীতা ও আনন্দমঠ ছিল সমিতির সদস্যদের কাছে অবশ্য পাঠ্য। অনুশীলন সমিতির সদস্যপদ গ্রহণ করার আগে সদস্যদের কিছু প্রতিজ্ঞা গ্রহণ করতে হতো। নতুন সদস্যদের মধ্যে যারা যোগ্যতা দেখিয়ে গুরু দায়িত্ব বহন করতে চাইতেন তাদেরকে বিশেষ কিছু প্রতিজ্ঞা গ্রহণ করতে হতো।
যেমন সমিতির সকল নিয়ম মেনে চলা, পরিচালকের সকল আদেশ পালন করা, পরিচালকের কাছে সত্য কথা বলা। সদস্যদের পালনীয় 22টি নিয়মের মধ্যে অন্যতম ছিল প্রত্যেক সদস্যকে অর্থ ও মূল্যবান দ্রব্য সংগ্রহ করে পার্টি তহবিলে জমা দিতে হবে। পার্টির সংগঠনের ব্যাপারে কোনো চিঠি পাঠাতে গেলে সেই চিঠি পরিচালকের কাছে জমা দিতে হবে। পার্টি সংগঠনকে সামরিক সংগঠনের মতোই মেনে চলতে হবে। কোনো নিয়ম অমান্য করলে অপরাধ অনুসারে শাস্তি পেতে হবে। পার্টির সদস্যদের সর্বদাই ন্যায় প্রতিষ্ঠার আদর্শে অবিচল থাকতে হবে। শেষ প্যারা দেখো, অনুশীলন সমিতির নেতৃত্বে নিষ্ক্রিয় প্রতিরোধ ও সশস্ত্র আন্দোলন, এই দুই পদ্ধতিতে বিপ্লবী আন্দোলন পরিচালিত হতো। অর্থ সংগ্রহের জন্য সদস্যরা রাজনৈতিক ডাকাতিতেও লিপ্ত হতে পিছুপা হতো না। বিপ্লবীরা গোপনে দেশে এবং বিদেশে অস্ত্র সংগ্রহ বা বোমা তৈরির কৌশল শিখত। এই ছিল অনুশীলন সমিতির উপরে 5 নম্বরের টিকা প্রশ্ন। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।